নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব মনোজ বসুর লেখা একটি ছোট গল্প, নাম প্রেমলীলা। সঙ্গে থাকুন। 3 দিকে গড়খাই আর একদিকে নদী, প্রাচীন গড়খাইয়ের সুস্পষ্ট নিশানা। নামেও তাই, সন্ন্যাসী রাজার গড়। কে এই সন্ন্যাসী রাজা, কোন সময়ে তাঁর রাজত্ব, এসব তত্ত্ব নিয়ে ঐতিহাসিকরা মাথা ফাটাফাটি করুনগে। তাই করবেনও এবারে। খবরের কাগজে নিত্যদিন যখন এই জায়গার নাম বেরুচ্ছে, নারী নক্ষত্রের হদিশ টেনে টেনে তাঁরাই বের করবেন। গড়ের মাঝখানটায় প্রাচীন রাজবাড়ি, তারই ঝকঝকে লাউঞ্জে চা খেতে খেতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কুমারদেব হরিশঙ্করের মুখে পুরানো কথা শুনছে। স্থানীয় লোক হরিশঙ্কর, অনেক জানে। গোটা বাড়িটা নিয়ে হোটেল চালু হলো অয়েল কোম্পানির ব্যবস্থায়। হোটেলের সুপারভাইজার হরিশঙ্কর বলছে, রাজ্যপাট ছেড়ে ভস্ম মেখে রাজা নিরুদ্দেশ হলেন। দুর্ভিক্ষে দেশ উজাড় হচ্ছিল, প্রজা বিদ্রোহের ঘোরতর আতঙ্ক। তার উপর নবযুবতী ছোট রানী প্রাসাদ প্রহরীর সঙ্গে আসনাই করে পালিয়ে গেল। নিদারুণ লোকলজ্জা। কারণ যাই হোক, ঈশ্বরে মতি হলো রাজার, তিনি সন্ন্যাস নিলেন। অরাজক অবস্থায় রাজ্য লণ্ডভণ্ড। বিস্তর কাল কাটল সেই অবস্থায়। রাজবাড়িতে 1 হাঁটু জঙ্গল, সাপ, শিয়াল আর বুনো শুয়োরের আস্তানা। আপনিও এসে গোড়ায় এই অবস্থায় দেখেছেন। এক আজব কাণ্ড ঘটে গেল হঠাৎ। সন্ন্যাসী রাজার পরিত্যক্ত রাজধানীতে দ্রুত আবার শহর গড়ে উঠছে। দেশি বিদেশি বিশেষজ্ঞরা মাটির নিচে তেলের খবর দিয়েছেন, পেট্রোলিয়াম, যার অপর নাম তরল সোনা। সভ্যতার রথচক্র যার বিহনে অচল। গড়ের চতুর্দিকে উঁচু নিচু কাঁকুড়ে মাঠ, সে মাঠে লাঙল চালানো অসাধ্য। কোদালি মেরে মেরে হয়রান হয়ে চাষিরা খোরাকি ধানটাও ঘরে তুলতে পারত না। সেই মাঠের নিচে অফুরন্ত তেলের ভাণ্ডার, কোটি কোটি টাকার সম্পদ। রেল স্টেশন 20 মাইল পথ। নতুন পিচের রাস্তা তৈরি হয়ে গেছে। রাস্তায় ট্রাক আর মোটর গাড়ির অহোরাত্র চলাচল। ড্রিলিংয়ের দৈত্যকায় যন্ত্রপাতি এসে পড়েছে। লম্বা ডরমিটরি বানিয়েছে রাস্তার দুধারে। চাষা ভুষো সব উঠেছে গিয়ে সেইখানে। লাঙলের মুঠো আর ধরবে না অয়েল কোম্পানির মজুর তারা। ডায়নামো বসিয়ে বিদ্যুৎ বানাচ্ছে। সন্ধ্যা হতে না হতে নতুন করে আবার দিনমান। রাজবাড়িরও আলাদা চেহারা। মোজাইকের মেঝে, কংক্রিটের ছাদ, দেয়ালের পলস্তারা খসিয়ে হালকা রঙের ডিস্টেম্পার, নতুন ফার্নিচার, ঝকঝক তকতক করছে। হোটেলের লাউঞ্জে চায়ের বাটি সামনে নিয়ে গল্প জমিয়েছে দুজনে। আজই সকালবেলা কুমারদেব মাঠের তাঁবু ছেড়ে হোটেলে এসে উঠল। গোড়ার দিকে এ জায়গায় কথার দোসর মিলত না। হরিশঙ্করের সঙ্গে ভাবসাব সেই তখন থেকেই। হরিশঙ্কর হেসে বলে, দোতলার সুইটগুলো সত্যি সত্যি চমৎকার। খেটে খুঁটে বানালেন, তবু নিজের ঢোকবার এখতিয়ার নেই। নিচের ঘরে আস্তানা নিতে হলো। কুমারদেব বলে, আর 2 মাস, মাঘ মাসটা পড়তে দিন না। মাঠের তাঁবুতে বউ এনে তোলা যায় না বলেই বিয়েটা মুলতুবি আছে। দক্ষিণ দিককার সুইটটাও মতলব করে শেষ হতে দিইনি। শেষ হলে অন্য অফিসারে দখল নিয়ে নিত। বিয়ে হবে আর সুইটের কাজও শেষ হবে। বউয়ের পিছন ধরে 1 তলা থেকে 2 তলায় প্রমোশন। পরের দিন সকালবেলা আবার সেই লাউঞ্জে। সন্ধ্যা রাত্রে যা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। কানের কাছে মুখ নিয়ে এসে গলা খাটো করে কুমারদেব বলে, আচ্ছা, নিচের ঘরগুলোতে সত্যিই কি মানুষ একজন করে আছে? নিশ্চয়ই, দত্তরায় দেখে শুনে নিজে হুকুম দিয়ে গেছেন। মানছে না হুকুম। পাশের রুমে সারা রাত্রির প্রেমলীলা চলেছে, ঘুমোতে দেয়নি। অসম্ভব। হরিশঙ্কর ঘাড় নাড়ল। কোন পাশের রুমের কথা বলছেন? পূবে না পশ্চিমে? একটুখানি ভেবে দিক নিরূপণ করে নিয়ে কুমারদেব বলে, পশ্চিমে। হরিশঙ্কর খাতা বের করে আনল। আপনার হলো 22 নম্বর ঘর, তার পশ্চিমে 23। মানুষ আসেনি এখনও সে ঘরে। রেজিস্টার দেখুন, খালি পড়ে আছে। একজন নয়, দুজন মানুষ। মেয়ের গলা, পুরুষের গলা। প্রেমে মাতোয়ারা। লজ্জা শরম জ্ঞান বুদ্ধি তখন লোপ পেয়ে গেছে।
দেয়ালের আড়াল তবু জানতে বুঝতে কিছু আর বাকি রইল না। হরিশঙ্কর বলে, স্বপ্ন দেখছেন আপনি, গুলিয়ে ফেলেছেন। বেশ তো, আপনিও আজ রাতে আসুন না 22 নম্বরে, কপালে থাকে তো স্বপ্ন দেখবেন। গম্ভীর হয়ে বলে, নিজের কান দুটো অবিশ্বাস করতে পারিনি। 10টায় ফটক বন্ধ হয়ে যায়, দারোয়ান মোতায়েন থাকে, বাইরের লোক হতেই পারে না, দোতলা থেকে কোনো একজোড়া যদি নেমে এসে থাকে। আবারও একটু ভেবে নিয়ে উজ্জ্বল মুখে হরিশঙ্কর বলে, হয়েছে। ব্যানার্জি সাহেব সদ্য ছেলের বিয়ে দিয়েছেন। সুইটের আঁটোসাঁটো জায়গায় জুত হয় না, তারাই ঠিক নেমে চলে আসে। ঘর খালি থাকলে দরজায় তালা দিয়ে রাখলেই হয়, ইচ্ছে মতন তাহলে ঢুকে পড়তে পারে না। হরিশঙ্কর ফিক ফিক করে হাসে। আচ্ছা বদরসিক কিন্তু আপনি, নিখরচায় প্রেমালাপ শুনছেন, জিনিসটা মন্দ হলো কিসে? আলাপের যে মাথা মুন্ডু কমাদারি নেই, রাত পুইয়ে যায় তবু শেষ হয় না। ও জিনিসের মজাই তো এই, গীতা পাঠ নয় যে অধ্যায় শেষ আর পুঁথি কপালে ঠেকিয়ে চুপ করে যাবে। মাঘ মাসে নিজেই তো মাথা মুড়োচ্ছেন, তখন বুঝবেন। তার চেয়ে আমি বলি কি, হাসি মুখে মুহূর্তকাল তাকিয়ে হরিশঙ্কর আবার বলে, দুম করে আকাশ থেকে কিছু পড়ে না। ইঞ্জিনিয়ার হয়ে ঘর বাড়ি বানাচ্ছেন, হাতে কলমে কতকাল ধরে রপ্ত করতে হয়েছে ভাবুন। শুয়ে শুয়ে আপনা আপনি যখন কানে ঢুকছে, এ বিদ্যেরও পাঠ নিয়ে নিন। মেয়ে মানুষ কি বলে, পুরুষে তার জবাবটা কীরকম দেয়, পাল্টা আবার মেয়ে কি বলে, শুনে শুনে আধমুখস্থ করে নিন, বিয়ের পর কাজে আসবে। কুমারদেব এবার কিছু কঠিন হয়ে বলে, হাসি মশকরা ছাড়ুন, এ জিনিস চাপা থাকবে না, আপনার নামে দোষ পড়বে। শুধু আপনি কেন, আমাকে শুদ্ধ জড়াতে পারে, খালি ঘরে কালি তালা ঝুলিয়ে দেবেন। পরের রাতে আবার প্রেমালাপ বটে, কিন্তু কথা একবর্ণ বোঝা যায় না, সমস্ত মিলিয়ে মিষ্টি গুনগুনানি। কালকের সেই জুটি সন্দেহ নেই। আগের দিন বেদম মজা লুটে গেছে, লোভে লোভে আবার এসেছে। পথ খোলা পেলে নিত্যদিন এসে জুটবে এমনি। কুমারদেব খাটের উপর চিৎপাত হয়ে থাকতে পারে না। হরিশঙ্কর মন্দ বলেনি, শুনে নেওয়া যাক কী কথার পৃষ্ঠে কোন জবাব পড়ে, মনে গেঁথে নেওয়া যাক। দেওয়াল ঘেঁষে এসে দাঁড়ালো। হ্যাঁ, এখন ধরতে পারছে কথা। অন্ধকারে তাকিয়ে তাকিয়ে চোখের দৃষ্টি যেমন খুলে যায়। আহ, লাগে না বুঝি? মেয়েটা বলছে, আরাম লাগে আমার, এক হয়ে এমন গায়ে গায়ে থাকবো ভাবতে পেরেছি। তারা নেই, হোক না দিনমান, আসুক না আবার রাত্রি, কাউকে এখন পরোয়া করি না। হঠাৎ নিস্তব্ধ, কতক্ষণ এমনি রইল, ঠোঁটে কথা নেই। ঠোঁটের এখন বুঝি অন্য কাজ, নাকি টের পেয়ে গেছে। টুক টুক দরজায় টোকা। কুমারদেব ছিটকে পড়ে দেওয়াল থেকে। ও ও ঘরের ওরা কেমন করে টের পেয়ে গেছে তার হ্যাংলামি, চুপিসারে প্রেমলীলা শোনা। পুরুষটি বুঝি রুখে এসে পড়ল এবার। কুমারদেব খাটের উপর চোখ বুজেছে, কোনো কিছুই জানে না। দরজা ঠেলছে বাইরে থেকে, চাপা আওয়াজ, খুলুন না। আরে আরে, হরিশঙ্কর আমাদের, পাজামা পরা অবস্থায় চলে এসেছে। দিনমানে এ বেশে কখনো দেখা যায় না। ঘুমোচ্ছিলেন বুঝি? কুমারদেব পাল্টা প্রশ্ন করে, তালা দেননি 23 নম্বরে? দিলাম আর কই, বাড়তি তালা ছিল না, নতুন কেনা হয়ে ওঠেনি। ভাবলাম খরচ করবার আগে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসি গে। আজকে হচ্ছে না কিছু? ঠান্ডা? জবাব অবধি সবুর করতে হয় না। ক্ষণ বিরতির পর খুক খুক চাপা হাসি, হাসির পরে গুঞ্জন। মণিরত্ন কুড়িয়ে পাবার মতন এক ছুটে হরিশঙ্কর দেওয়ালের গায়ে। তা হচ্ছে পাওনা সুপ্রচুর, এক মুখ হাসিতেই সেটা মালুম। কুমারদেবের তবে আর একাকী খাটে ভালো মানুষ হয়ে শুয়ে থাকার মানে হয় না। দেওয়ালের দুই প্রান্তে দুজনের কান, কান দিয়ে প্রেমালাপ যেন শুষে নিয়ে আসছে। কুমারদেবের মন আগে আগে উঠছে। 2 মাস পার হয়ে লহমায় মাঘে পৌঁছে গেল। তাদেরও যেন এমনি রাত্রি এসেছে। রাত্রির পর রাত্রি এই হোটেলের দোতলায় সুইটে 2 যৌবনস্ফুট দেহ জড়াজড়ি হয়ে গানের গুঞ্জরণ শুনছে। গা শিরশির করে ওঠে, সত্যি সত্যি গায়ে কাঁটা দিয়েছে। কুমারদেব হাত বুলিয়ে দেখল, আর হরিশঙ্করের মন টলতে টলতে পিছিয়ে যায় 4 বছর, না 5 বছর। রেবাকে যেবারে বউ করে আনলো। এমনি সব রাত্রি, পলকে রাত ফুরিয়ে যায়, কথাবার্তা সারা হয় না। রেবা নামক সেই রমণী বিপুল দেহ নিয়ে এখন হোটেল সুপারভাইজারের কোয়ার্টারে ঘুম দিচ্ছে। হরিশঙ্কর একই শয্যায় এতক্ষণ শুয়েছিল তার সঙ্গে, না শুয়ে রেহাই নেই বলে কপাল ঠুকে টিপি টিপি এই পালিয়ে এসেছে।
এই পালানো চারটিখানি কথা নয়, দস্তুর মতো অ্যাডভেঞ্চার। পতিপ্রাণা বউ বরকে চোখে হারায়। বিয়ের দিন গাঁটছড়া বেঁধেছিল, বেঁধে রাখার পাকা সত্ত্ব সেই থেকে জন্মে গেল। ইদানিং প্রতি রাত্রেই নিজের আঁচলে আর হরিশঙ্করের কোঁচায় গিঁট বেঁধে কোমরে গুঁজে রাখে। বরের বাপের সাধ্যে নেই গিঁট খুলে বেরিয়ে পড়বে। তবু কি আশ্চর্য, সেই অসাধ্য সাধন করে এসেছে আজ। দায়ে পড়ে বুদ্ধি খোলে। ঈশ্বর ভয়ানক ভয়ানক বস্তু সৃষ্টি করেন বটে, কিন্তু করুণা করে ছিদ্র রেখে দেন বুদ্ধিমানেরা যাতে পরিত্রাণ খুঁজে নিতে পারে। প্রচণ্ড মেয়ে মানুষ বটে রে বা, কিন্তু ঘুমখানি নিশ্ছিদ্র। ঘুমের অবস্থায় যা কিছু করবার করে নিতে পারো। হরিশঙ্কর তাই করে এসেছে। পরনের ধুতি যেমনকে তেমনি ছেড়ে রেখে পাজামা পরে দরজা খুলে বেরিয়ে এসেছে। ছাড়া ধুতির প্রান্ত আঁচলে বেঁধে রেবা ঘুমোচ্ছে। কয়েকটা কথা দেওয়াল ভেদ করে স্পষ্ট হয়ে ছিটকে এলো। বড় রূপসী তুমি। রূপ না ছাই, দেহটুকু জুড়ে ফুল আর ফুল আর পদ্মকলি। হরিশঙ্কর আঁকুপাঁকু করে। এত রূপের কথা বলছে, চোখ মেলে দেখা যেত একটিবার। রাজবাড়ির ছাদ মেঝে ভেঙে চুরে নতুন করে বানালো। কঠিন দেয়ালের একখানি ইঁটও খসায়নি, কলি ফিরিয়ে রং করে দিয়েছে শুধু। জানলা রাখত না সেকালে, ছাতের কাছাকাছি ঘুলঘুলি, সামান্য বাতাস চলাচলের জন্য। চাক্ষুষ দেখারও তো উপায় নেই, কানে শুনেই যেটুকু চেহারা পাওয়া যাচ্ছে। অফিস ঘড়িতে 1টা বাজার আওয়াজ। সর্বনাশ, পুরো ঘন্টা কেটে গেছে। এত দুঃসাহস ভালো নয় কিন্তু। রেবা যখন বহাল তবিয়তে বেঁচে পড়তে রয়েছে, জেগে পড়া একেবারে অসম্ভব কিসে। ভাবতে গিয়ে বুক ঢিপ ঢিপ করে। না, ঘুমোচ্ছে রেবা নির্ভাবনায়, কোঁচার গিঁট কোমরে গুঁজে রেখে। ঘুমো ঘুমো। পাজামা বদলে ধুতি পরে হরিশঙ্কর নিপাট ভদ্রলোক হয়ে পাশটিতে টুক করে শুয়ে পড়ল। হরিশঙ্কর জানে না ব্যাপার কিন্তু সংকটময়। অন্যদিন না হোক, আজ রেবা জাগ্রত। হরিশঙ্করের অদৃষ্ট। কী দেখে পোষা বেড়ালটা জানলা থেকে লাফ দিয়েছিল। টিপয়ের কাঁচের গ্লাস মেঝেই পড়ে চুরমার। ধড়মড়িয়ে উঠে বসল রেবা। ভেবেছে চোর। গিঁট দেওয়া ধুতি শয্যায় লুটাচ্ছে, মানুষটা সরে পড়েছে। পাগল হয়ে রেবা বেরুলো। ফটকে একটা আলো জ্বলছে, তাছাড়া চতুর্দিক অন্ধকার, জনহীন। ভয়ে গা ছমছম করে। রাত্রিবেলা কোথায় এখন হড্ড হড্ড করে খুঁজবে? তার চেয়ে ঘরে গিয়ে দরজার পাশে বেড়ালের ইঁদুর ধরার মতো করে ওত পেতে বসে থাকুক। ফিরবে তো এক সময়। বসে বসে আবার এক মোক্ষম মতলব মাথায় এলো। ফিরবে হরিশঙ্কর এখনই কিংবা 1-2 ঘন্টা পরে, এবং রেবা যথাচিত কটুকাটব্য করবে। তা সত্ত্বেও কায়দা করা যাবে না। আজে বাজে কৈফিয়ত দিয়ে ভালো মানুষ হয়েই থাকবে। হাতে নাতে একেবারে স্ত্রীলোক সহ ধরতে পারলে তখন আর বলবার মুখ থাকবে না। তাই করতে হবে। কপট ঘুমে আবার সে বিছানায় পড়ল। দিনমানেও বুঝতে দিচ্ছে না, কোনো কিছুই হয়নি এমন তার ভাব। যাতায়াত এমন কতদিন ধরে চলছে কে জানে। নেশায় যখন পড়েছে রোজই যাবে, না গিয়ে উপায় নেই। কাল রাত্রি অবধি ধৈর্য ধরে থাকা। পরের রাত্রে প্রেমময় স্বামী স্ত্রী বাহুবন্ধনে আঁটো হয়ে এবং শাড়িতে কোঁচায় গিঁট দিয়ে যথারীতি ঘুমোচ্ছে। হরিশঙ্কর একসময় উঠে ধুতি ছেড়ে পাজামা পরে টিপি টিপি বেরিয়ে পড়ল। মুহূর্ত পরে রেবাও। কী সর্বনাশ! কেলিকুঞ্জ হোটেলের ভিতরেই, কয়েকটা মাত্র ঘর পার হয়ে গিয়ে। লজ্জা ভয় একেবারে পুড়িয়ে খেয়েছে। হয় এমনি, এ রোগের লক্ষণই এই। কুমারদেব দরজা আজ খুলে রেখেছে, নিজেই বসে আছে। হরিশঙ্কর ঢুকে পড়ল। একটু পরেই দ্বিতীয় একজন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দত্তরায় স্বয়ং। কুমারদেব ঘটনাটা বলেছে তাঁকে। প্রতিকার হরিশঙ্করকে দিয়ে হবে না, তার ইচ্ছা চলুক এমনি। সে এসে নিত্যিরাতে দোকান ভরে মজা লুটে যাবে। কিন্তু পাশের ঘরে মৎসব চলবে, এ জিনিস হতে দেওয়া যায় না। হোটেলের বদনাম, কুমারদেবের নামেও দোষ পড়বে। প্রবীণ গম্ভীর মানুষ দত্তরায় কান খাড়া করে মুহূর্তকাল শুনে নিলেন। টর্চ জেলে ধরে ডাকলেন, আসুন। পাশের 23 নম্বর রুম ভিতর থেকে বন্ধ। ঘরে ঢুকে সেই যুগলে ক্ষীর এঁটে দিয়েছে। দত্তরায় সজোরে কড়া নাড়লেন, লাথি দিলেন দরজায়। খোলো বলছি, নয়তো ভেঙে ফেলা হবে, শিগগির খোলো। দরজা খুলে গেল। নারী মুখের উপর দত্তরায় টর্চ ফেললেন। হাই ভগবান, হাই ভগবান! হরিশঙ্কর বজ্রাহত। রেবা এখানে? যে কণ্ঠের প্রেমালাপ শুনছিল সে হলো রেবা?
পারে না যে এমন নয়, 4 বছর আগেও তো কল কল করে বলতো। আজ না জানি কার সঙ্গে বলছিল আবার সেই সব। কোন পুরুষ? দত্তরায় গর্জন করে ওঠেন, অন্যজন কোথায়? নিজের ঘরে রেবা দোর্দণ্ড প্রতাপ। এত লোকের মাঝখানে লজ্জায় অপমানে এসে কেঁদে পড়ল। অন্য আবার কে? একলাই বুঝি 2 জন হয়ে 2 সুরে কথা বলছিলেন? এমন জিনিস বিশ্বাস করতে পারলেন? 2 জনের কথা? সে তো ওই পাশের ঘরে। ঠিক সেই মুহূর্তে সুস্পষ্ট কথা শোনা গেল, দুজনে কেমন বেশ এক হয়ে আছি। অন্য কণ্ঠ, কোনো দিন কেউ আর আলাদা করতে পারবে না। রেবা চেঁচিয়ে ওঠে, ওই যে বলছে এখনো, ও ঘরে। আমায় বড় দুষছিলেন, শুনতে পাচ্ছেন? কুমারদেবের 22 নম্বর রুম ছেড়ে এইমাত্র সবাই এসেছে। প্রেমলীলার লহমার মধ্যে সেখানে চালান হয়ে গেছে। ক্ষিপ্র দত্তরায় ছুটলেন আবার 22 নম্বরে। কিছুই না, খালি ঘর। কথাবার্তা যত কিছু 23 নম্বর থেকে আসছে। বেড়ে মজা। অদৃশ্য কৌতুকীরা প্রেমের খেলা নিজেরা খেলছে, খেলাচ্ছেও আবার এদের সকলকে নিয়ে। এরা 22 নম্বরে হামলা দিয়েছে, ওরা চলে যায় 23-এ। এরা যখন 23-এ, ওরা ফের 22-এ গিয়ে জুটছে। অদৃশ্য চলাচল। পলক ফেলতে যেটুকু সময় লাগে তারও আগে। অনেক লোক জুটে গেছে এখন। উপর থেকে নিচে থেকে ঘুম ভেঙে এসে পড়েছে। এ ঘরে ও ঘরে, 2 ঘরেই লোক। 22 নম্বরের লোক বলছে 23 নম্বরের কথাবার্তা, 23-এর লোক বলছে না না 22-এ। তরাস লেগেছে। এহেন তাজ্জব ব্যাপার কী করে সম্ভব হয়? কুমারদেব কি একটা ভেবে নিয়েছে। বলে, আচ্ছা আসুন আপনারা সব, দিনমানে দেখা যাবে। হোটেলে সারা রাত কেউ ঘুমালো না। হেথায় হোথায় জটলা। বিস্তর ঘরবাড়ির কাজ হচ্ছে, মিস্ত্রি মজুর খাটছে। পরদিন প্রহরখানেক বেলায় কুমারদেব তাদের কতগুলোকে ডেকে নিয়ে এলো। 23 ও 22 নম্বরের মাঝের দেওয়ালের এখানে ওখানে গাঁইতির ঘা দিচ্ছে। গুম গুম করে আওয়াজ দিল এক জায়গায়। অর্থাৎ গাঁথুনি নিরেট নয়, ভিতরটা ফাঁপা। এমনি কিছু কুমারদেব আন্দাজ করেছিল। জায়গাটা দাগ দিয়ে চিহ্নিত করে দিল। খোঁড়ো, এখানটা দেখা যাক। এ ঘর ও ঘর, দেওয়ালের দুপাশে দুমদাম গাঁইতি পড়ছে। একটা ইঁট খুঁড়ে ফেলতেই কাঠের গায়ে টক্কর লাগে। হয়েছে হয়েছে, সবুর। লম্বা সাইজের কাঠের বাক্স জিনিসটা মাঝখানে বসিয়ে দুপাশে গেঁথে দেওয়াল ভরাট করে দিয়েছিল। বাক্স ঠিক বলা চলে না, ডালা নেই। বড় বড় গুল পেরেক ঠুকে মজবুত করে চতুর্দিকে তক্তা আঁটা। কোনো একটা যন্ত্র, গ্রামোফোন জাতীয় জিনিস, রাত দুপুরে যেখান থেকে অনর্গল প্রেমালাপ বেরোয়। অনেক চেষ্টা চরিত্র করে গাঁইতির চারে অবশেষে একদিককার তক্তা উঠে গেল। যারা কাজ করছিল বাবারে বলে ছিটকে পড়ে। বাঘ বেরোলো না কেউটে? তার চেয়েও সাংঘাতিক, কঙ্কাল। একটা নয়, 2টো মানুষের কঙ্কাল। 2টো মানুষ মুখোমুখি দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। একজন নারী, হাতে গয়না, গলায় গয়না, কোমরে গয়না, পায়ে গয়না, মাথায় দীর্ঘ চুল খসে খসে পড়েছে, তার মধ্যেও গয়নার মণিমাণিক্য জলজল করছে। অন্যটি পুরুষ কঙ্কাল, বেঁধে দিয়েছে 2জনকে। তার উপরে পুরুষ কঙ্কাল 2 হাতে নারী কঙ্কালকে বেড় দিয়ে ধরেছে। 2 কঙ্কালের নিরাবরণ 2 জোড়া দাঁতের পাটি হাসছে। কফিনের নিরিবিলি ঠাঁই পেয়ে বর্তে গিয়েছে 2জনে। হরিশঙ্কর কুমারদেবের কানে কানে বলে, বুঝতে পারলেন? ছোট রানী। তারা পালিয়ে যায়নি, রাজবাড়িতে রয়ে গেছে। সন্ন্যাসী রাজা নিজেই বোধহয় বসবাসের এই পাকা জায়গা করে দিয়েছিলেন।